ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না। কথা ঠিক কিনা বলেন? এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ বেলকুচি চৌখালী এলাকার মানুষের নেতা, তারা নির্যাতিত মজলুম জননেতা আলহাজ হযরত মাওলানা হাফেজ শেখ মোহাম্মদ নুরুন নবী, আলহাজ হাফেজ মাওলানা শেখ মোহাম্মদ নুরুন নবী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইরা এবং সর্বস্তরের শ্রমিক নেতৃবৃন্দ এবং শ্রমিক ভাইরা, সকলকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি সে বিষয়টা আপনাদের কাছে ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। এই মুকুন্দকাটি বাজার পুরো বেলকুচি উপজেলার মধ্যে সবচেয়ে বড় একটা বাণিজ্যিক কেন্দ্র। এখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হয়, কিন্তু আমরা দেখতে পেয়েছি এই মুকুন্দকাটি বাজারকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো প্ল্যান এবং পরিকল্পনা আমরা এই 71 থেকে 34 সাল অর্থাৎ এই 54 বছরের সুনির্দিষ্ট প্ল্যান এবং পরিকল্পনা আমরা দেখতে পারি নাই। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আমাদের সাইদাবাদ থেকে শুরু করে ইনায়তপুর পর্যন্ত যে রাস্তাটা আমরা দেখেছি, এই রাস্তাটার যে বেহাল দশা, এই বেহাল দশা নিয়ে এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট বক্তব্য, সুনির্দিষ্ট কর্মসূচি বা উন্নয়নের কোনো রোডম্যাপ আমরা দেখতে পারি নাই। শুধু আমরা দেখি কিছুদিন পর পর ভাঙন হয়, দুই পাশে ভাঙন হয়। এই ভাঙনের কারণে আমাদের ভাইদের বারবার দুঃখ এবং দুর্দশার সৃষ্টি হয়, কিন্তু স্থায়ীভাবে জনগণের জন্য যে কাজটা, স্থায়ীভাবে জনগণের যে নিরাপত্তা, স্থায়ীভাবে জনগণের যে ক্ষেত্র রাস্তার সম্প্রসারণ, এই সম্প্রসারণটা সুনির্দিষ্টভাবে আমরা দেখতে পারি নাই। আমরা এর আগে দেখেছি রাস্তা বৃদ্ধির নামে দুই পাশে স্পেস নেওয়া হয়েছে, কিন্তু এই রাস্তাটাকে করা হয়েছে দোতলা সিস্টেম রাস্তা করা হয়েছে। এই পাশে মূল রাস্তাটা যতটুকু উঁচু, সাথে পার্শ্ববর্তী রাস্তাটা সেমভাবে হারাহারিভাবে প্রায় 1.5 ফিটের মতো নিচু। এই নিচু থাকার কারণে সহজেই আমাদের রিক্সা শ্রমিক ভাইরা তারা ট্রান্সপোর্ট করতে পারে, এ পাশ থেকে এই পাশে যেতে পারে না। না যাওয়ার কারণে মূল রাস্তাটা যে জ্যামটা, এই জ্যামটা সবসময় লেগেই থাকে। শুধু এটাই না, এখানে যে টেন্ডার হয়, টেন্ডার পরবর্তী যে কার্যক্রম পরিচালনা হয়, এখানেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শুভঙ্করের ফাঁকে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা রাস্তা করার সময় আমরা জানি সেই রাস্তার পাশে যে ডালুটা, এই ডালুটা রাখতে হয়। ডালু রাখলে কি হয়, সহজেই পানিটা নিষ্কাশন হয়। কিন্তু আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই যে প্রত্যেকবার যখন রাস্তা উন্নয়ন হয় বা রাস্তার কাজ করা হয়, তখন এটা একদম আড়াআড়ি বা খারাপভাবে দেওয়া হয়। খারাপভাবে দেওয়ার কারণে একটু অল্প পানি আসার পরে একটু বৃষ্টি হওয়ার সাথে সাথে রাস্তাটা ভেঙে যায়। সেই আগের যে দুর্দশা, সেই দুর্দশাটা আমাদের কপালে থেকেই যায়। এই জন্য আমরা যেটা চাচ্ছি যে সাইদাবাদ থেকে অন্তত ইনায়তপুর পর্যন্ত সুনির্দিষ্ট প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হিসাবে আমরা একটা সুনির্দিষ্ট রোড চাচ্ছি। যে রোডটা হয়ে গেলে আমরা মনে করি ইনায়তপুর থেকে সাইদাবাদ থেকে ইনায়তপুর পর্যন্ত আমরা যে ভোগান্তির শিকার হচ্ছি, যে যানজটের শিকার হচ্ছি, এই যানজট থেকে আমরা মুক্তি পাবো। কথা কেন ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, এই মুকুন্দকাটি বাজারের কথা বললাম, এখানে প্রতিদিন কোটি কোটি টাকা যেখানে লেনদেন হয়, বাণিজ্যিক কেন্দ্র। এই বাণিজ্যিক কেন্দ্রকে, বাণিজ্যিক এলাকাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট প্ল্যান এবং আমরা পরিকল্পনা দেখি নাই। এই হসপিটাল থেকে শুরু করে পলাশখালের
গ্রাম থেকে শুরু করে এখানে কলিতলা পর্যন্ত প্রতিনিয়ত প্রচন্ড জ্যাম লেগে থাকে, যে একটা জ্যাম লাগলে প্রায় 15 মিনিট 20 মিনিট করে সময় এখানে নষ্ট হয়ে যায়, মানুষের শ্রমিকদের শ্রমঘণ্টা নষ্ট হয়ে যায়। এর ফলে কি হচ্ছে, প্রত্যেকটা শ্রমিকের সময় নষ্ট হচ্ছে, আমরা যারা যাত্রী আছি, আপনারা যারা যাত্রী আছেন, যাত্রীদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। শুধু এটাই না, একটা গর্ভবতী মা, একটা প্রসূতি মা তার বাড়ি থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য সে হসপিটালে যায়, সেই হসপিটালের যাত্রা পথেও এই জ্যামের কারণে, এই মুকুন্দকাটি বাজারের জ্যামের কারণে তার আধা ঘন্টা 20 মিনিট 30 মিনিট সময় এখানে কষ্ট পোহাতে হচ্ছে। এই কষ্টের কারণে আমরা ডেলিভারি ক্ষেত্রে অনেক যন্ত্রণার শিকার আমাদের মা বোনদেরকে দেখতে পেয়েছি। এবং আমরা যেটা চাচ্ছি যে এই মুকুন্দকাটি বাজারকে কেন্দ্র করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ সুনির্দিষ্ট প্ল্যান এবং পরিকল্পনা আমরা সরকারের কাছ থেকে চাচ্ছি। এখানকে কেন্দ্র করে আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের, শ্রমিক ভাইদের প্রোগ্রামের সর্বোচ্চ দাবি যেটা, এখানে আমরা স্ট্যান্ড চাই। অটো রিক্সাওয়ালা ভাইদের জন্য আমরা স্ট্যান্ড চাই, ভ্যান রিক্সাওয়ালা ভাইদের জন্য আমরা স্ট্যান্ড চাই, বাসের যে ড্রাইভার আছে, বাস আছে, তাদের জন্য আমরা সুনির্দিষ্ট স্ট্যান্ড চাই। শুধু এটাই না, সিএনজি ভাইদের জন্য আমরা স্ট্যান্ড চাই, মাইক্রো যারা ড্রাইভার আছে তাদের জন্য আমরা স্ট্যান্ড চাই। যদি স্ট্যান্ড হয়ে যায় তাহলে যত্রতত্র যাত্রী ওঠা এবং নামা হবে না, তখন রাস্তাটা অটোমেটিকলি সবসময় ফাঁকা থাকবে এবং চলাচলটা সহজ হয়ে যাবে। আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সরকারের কাছে সুস্পষ্ট প্ল্যান এবং পরিকল্পনা চাচ্ছি। কত দিনের মধ্যে আপনারা বেলকুচিতে স্ট্যান্ড দিবেন সেই ঘোষণা আসতে হবে। যদি এই ঘোষণা না আসে তাহলে এই বেলকুচি উপজেলার যারা খেটে খাওয়া মানুষ আছে, শ্রমজীবী মানুষ আছে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজি চালক, বাস চালক, বাসের হেল্পার আছে, তাদের নিয়ে আমরা গণ আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। দাবি একটাই, এই বেলকুচিতে আমাদেরকে স্ট্যান্ড দিতেই হবে। কথা ঠিক না ভাই আমার? শুধু এটাই না, আমরা বিভিন্ন জেলায় যাই, আমরা বিভিন্ন জায়গায় যাই, তখন দেখি প্রত্যেকটা বাণিজ্যিক কেন্দ্রে সেখানে একটা ইসলামিক একটা নিদর্শন থাকে, একটা ভাস্কর্য থাকে। আমরা এখানে কোরআনের একটা ভাস্কর্য আমরা বেলকুচিতে চাই। আপনারা চান কিনা সবাই? আমরা এখানে কোরআনের আয়াত সংবলিত একটা ভাস্কর্য আমরা চাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, শুধু এটাই না, আমরা দেখতে পেয়েছি এখানে নিরাপত্তা নিয়েও বিঘ্ন হচ্ছে। বেলকুচিতে আমাদের জনজীবনে বিপর্যয় চলে এসছে। আমরা বিভিন্ন জায়গায় টেলিফোনে শুনতে পাই, বিভিন্ন জায়গায় কনসার্ন আমাদের আসে, আমাদের কাছে টেলিফোন আসে, অভিযোগ আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় নামে বেনামে প্রভাব খাটিয়ে চাঁদাবাজির শিকার হচ্ছে আমাদের এই ব্যবসায়ী ভাইরা। কথা কিনা ভাই আমার? আমরা স্পষ্ট বলতে চাচ্ছি, যদি চাঁদাবাজি বন্ধ না হয়, ডাকসুতে যেভাবে আপনারা পরাজয় দেখেছেন, ন্যাশনাল নির্বাচনেও আপনাদের এবারে ভরাডুবি পরাজয় হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, সময় আছে, সুযোগ আছে, এখনো সতর্ক হন, চাঁদাবাজি বন্ধ করেন। যদি চাঁদাবাজি বন্ধ না হয় তাহলে এই অপমান তাওহীদের জনতা, সাধারণ খেটে খাওয়া মানুষ ডাকসুতে যেভাবে ছাত্র জনতা আপনাদের বয়কট করেছে, ন্যাশনাল নির্বাচনেও আপনাদের বয়কট করবে। ভাই আমার, প্রিয় ভাই আমার, শুধু এটাই না, আমরা প্রথমে দেখেছি পলায়নের খবর শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কার সরকার পালিয়ে গেছে, তারপরে দেখলাম বাংলাদেশের সরকারও পালিয়ে গেছে। শুধু এটাই না, গতকালকে দেখলাম নেপালের সরকার পালিয়ে গেছে। নেপালের পালানোটা আরো মর্মান্তিক এবং দুঃখজনক। সেটা হলো কি, নেপালের মন্ত্রীরা বাসার ছাদে উঠে হেলিকপ্টারের রশি ঝুলে ঝুলে তারা দেশ ত্যাগ করেছে। এর চেয়ে লজ্জা এবং জঘন্য ধরনের কোনো দৃষ্টান্ত থাকতে পারে না। অতএব যারা ভবিষ্যতে যারা শাসন করতে চাচ্ছেন, তারা যদি জনগণের সেবক না হয়ে শাসকের ভূমিকা পালন করেন, তাহলে নেপালের মতো আপনাদেরকে হেলিকপ্টারের রশি ধরে বাংলাদেশ থেকে পালিয়ে যাবেন। কথা ঠিক না ভাই আমার? এখনকার বাংলাদেশের প্রতিটা নাগরিক হলো সচেতন, এখনকার বাংলাদেশের প্রতিটা নাগরিক হলো সচেতন। তারা জানে কারা চোর আর কারা চোর না, তারা বুঝে কারা দুর্নীতিবাজ আর কারা দুর্নীতিবাজ না। আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ দুর্নীতিবাজদেরকে বয়কট করবে, চোরদের বয়কট করবে, চাঁদাবাজদেরকে বয়কট করবে, যারা রাস্তার টাকা চুরি করে খায় তাদেরকে বয়কট করবে, যারা জনগণের মাল চুরি করে খায় তাদেরকে বয়কট করবে, যারা গাবি খায় টিয়ার
ইটেমের মাল এবং বয়স্ক ভাতার টাকা নিতে যারা চান্দাবাজি করে তাদেরকেও আগামীর জনগণ বয়কট করবে, তাদেরকে আমাদের আজকে প্রোগ্রামের সর্বোচ্চ দাবি হলো আমরা আলটিমেটাম দিচ্ছি আগামী 1 মাসের মধ্যে যদি বেলকুচির এই স্ট্যান্ডের ব্যাপারে যদি সুনির্দিষ্ট কোনো কর্মসূচি, সুনির্দিষ্ট বক্তব্য বা ডেভেলপমেন্টের যদি কোনো পদক্ষেপ যদি না দেখা দেয় তাহলে আমরা সকল জনগণ নিয়ে আমরা কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিতে বাধ্য হব। আপনারা কি আগামীর কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ। শেষ করছি, যেহেতু দীর্ঘক্ষণ প্রোগ্রাম হয়েছে শেষ করছি। সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসনের ভাইদের ধন্যবাদ জানাচ্ছি, যারা এই প্রোগ্রাম এসছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।